ভাগ্যের চাকা যখন ঘোরে তখন মানুষকে আড়স থেকে ফর্সে এবং ফর্সে থেকে আড়সে নিয়ে আসতে এক মুহূর্তও লাগে না। শহরের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি রায়চাঁদ টাওয়ারের মালিক সিদ্ধার্থ রায়চাঁদের জীবন বাইরে থেকে যতটা চকচকে ছিল, ভেতর থেকে ততটাই ফাঁপা হয়ে গিয়েছিল। এক সময় ছিল যখন সিদ্ধার্থের এক ইশারায় বাজারের দিক বদলে যেত, কিন্তু আজ তার নিজের কোম্পানি দেউলিয়া হওয়ার কগারে দাঁড়িয়েছিল। ঋণদাতাদের চাপ এবং ডুবতে থাকা ব্যবসা বাঁচানোর সংগ্রাম তাকে সেই মোড়ে এনে দাঁড় করিয়েছিল যেখানে তাকে তার পৈতৃক ভিলা বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয়েছিল। সেই জায়গায় যেখানে সে কসম খেয়েছিল যে সে কখনো ফিরে যাবে না। সেই ভিলা শান্তিকুঞ্জ শহরের হইচই থেকে দূরে এক নির্জন এলাকায় অবস্থিত ছিল। সিদ্ধার্থ তার কালো লাক্সারি গাড়ি সেই খোয়াই খোয়া রাস্তায় নিয়ে যাচ্ছিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। ঠিক সেরকমই উথলপুথল তার মনের মধ্যেও চলছিল। সেই বাড়ির সঙ্গে জড়িত স্মৃতিগুলো ছিল কোনো পুরনো ক্ষতের মতো। বিশেষ করে তার স্ত্রী শিখার মৃত্যুর পর সেই বাড়ি, যা একসময় হাসি ঠাট্টায় গমগম করত, গত 5 বছর ধরে নির্জন পড়েছিল। সিদ্ধার্থের উদ্দেশ্য ছিল স্পষ্ট, যত তাড়াতাড়ি সম্ভব এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রাসাদ বিক্রি করে সেই টাকায় তার কোম্পানি বাঁচানো। ক্রেতা 3 দিন পর প্রপার্টি দেখতে আসার কথা ছিল এবং সিদ্ধার্থকে তার আগে সেখানে গিয়ে সব কিছু গুছিয়ে রাখতে হতো। যেই মাত্র সে মূর্ছে পড়া লোহার গেটে ধাক্কা দিল, এক অদ্ভুত শিহরণ তার শরীরে দৌড়ে গেল। বাগানে আগাছা গজিয়ে গিয়েছিল এবং বাড়িটা কোনো ভুতুড়ে হাভেলির মতো লাগছিল। সিদ্ধার্থ গভীর নিঃশ্বাস নিল, তার ফোনের টর্চ জ্বালালো এবং মূল দরজার তালা খুলল। ভেতরে পা রাখতেই সে ধুলো এবং স্যাঁতসেঁতে গন্ধের আশা করছিল, কিন্তু যা সে অনুভব করল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। বাতাসে ধুলোর নয়, বরং জ্বলন্ত কাঠ এবং খিচুড়ির হালকা গন্ধ ছিল। সিদ্ধার্থের ভ্রু কুঁচকে গেল। আমার বন্ধ বাড়িতে কে থাকতে পারে, সে মনে মনে ভাবল। সে পা টিপে টিপে হলের দিকে এগোল। সেখানকার দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে গেল। সেই বিশাল অন্ধকার হলের এক কোণে, যেখানে একসময় শিখা তার পিয়ানো বাজাত, সেখানে একটা ছোট আগুন জ্বলছিল। আগুনের কাছে একটা দুর্বল চিকন মহিলা বসেছিল, যে একটা ভাঙা পাত্রে কিছু রান্না করছিল। তার সঙ্গে 2টো ছোট বাচ্চা, অংশ আর রিয়া, ভয়ে কাঁপতে কাঁপতে একে অপরের সঙ্গে লেপ্টে বসেছিল। তাদের চোখে ক্ষুধা এবং ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাগে সিদ্ধার্থের মুখ লাল হয়ে গেল। সে তার কঠিন গলায় চিৎকার করে বলল, কে তোমরা, আর আমার বাড়িতে কি করছো? তার গলা গমগম করতেই সেই মহিলা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাচ্চারা ভয়ে মায়ের পেছনে লুকিয়ে গেল। সেই মহিলা, যার নাম গৌরী ছিল, কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, সাহেব, সাহেব, আমাদের মাফ করে দিন। বাইরে খুব জোর বৃষ্টি ছিল, বাচ্চাদের ঠান্ডা লাগছিল, আমাদের আর কোথাও জায়গা মেলেনি, তাই এই ভিলা খালি দেখে আমরা এখানে লুকিয়েছি। আমরা চোর নই সাহেব, আমরা শুধু... সিদ্ধার্থ তার কথা কেটে কঠোরভাবে বলল, বাস, আমার কোনো গল্প শুনতে চাই না। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, কোনো ধর্মশালা নয়। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। গৌরীর চোখে জল এসে গেল। সে জানালার দিকে তাকালো, যেখানে বাইরে ঝড় ও বৃষ্টি হচ্ছিল। সাহেব, এত রাতে বাচ্চাদের নিয়ে কোথায় যাব? দয়া করুন, সকাল হলেই আমরা চলে যাব। সিদ্ধার্থ তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে যাচ্ছিল যে হঠাৎ তার নজর ঘরের অবস্থার উপর পড়ল। দেয়ালে মাকড়সার জাল, মেঝেতে ধুলোর মোটা স্তর এবং আসবাবে উইয়ের রাজত্ব। তাকে মনে পড়ল যে 3 দিন পর ক্রেতা আসবে। যদি সে বাড়ির এই অবস্থা দেখে, তাহলে সে কড়ির দামও দেবে না। এত তাড়াতাড়ি শহর থেকে সাফাইকর্মী ডাকাও অসম্ভব ছিল। তখনই তার মাথায় একটা চিন্তা এলো। সে গৌরীর ভয়ার্থ মুখ এবং তার বাচ্চাদের দেখল। সে তার হাত নামালো এবং টাই আলগা করতে করতে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। গৌরী আশা ভরা চোখে তাকে দেখল। তোমাকে এবং তোমার বাচ্চাদের অবৈধভাবে আমার বাড়িতে ঢোকার শাস্তি পেতে হবে না, কিন্তু তার বদলে তোমাকে পরের 3 দিনের মধ্যে এই পুরো ভিলা পরিষ্কার করতে হবে। একটা কোনো চকচক করা উচিত, যেন এই বাড়ি নতুন হয়ে গেছে। যদি তুমি এটা করে ফেলো, তাহলে আমি পুলিশ ডাকব না এবং তোমাকে এখানে থাকতে দেব যতক্ষণ না বাড়ি বিক্রি হয়। মঞ্জুর? গৌরীর কাছে আর কোনো উপায় ছিল না। সে তার বাচ্চাদের মাথায় হাত রেখে মাথা নিচু করে বলল, জি সাহেব, আমার মঞ্জুর। সিদ্ধার্থ তাদের ওপর একটা ঘৃণার দৃষ্টি দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, এই ভেবে যে সে একটা সমস্যাকে আরেকটা সমস্যা সমাধানের কাজে লাগিয়ে দিয়েছে।
কিন্তু সে জানত না যে এই অসহায় মহিলা শুধু বাড়ির ধুলো নয়, বরং তার অতীতের ওপর জমা ধুলোও পরিষ্কার করতে চলেছে। পরের সকালে সূর্যের রশ্মি শান্তিকুঞ্জের ভাঙা জানালা দিয়ে ভেতরে উঁকি দিতে শুরু করল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু সিদ্ধার্থের জীবনের ঝড় এখনও চলছিল। সে তার স্টাডি টেবিলে বসে ফাইলগুলোতে ডুবেছিল। ব্যাংকের নোটিশ এবং ঋণদাতাদের ফোন কল তার মাথা ধরিয়ে দিয়েছিল। তাকে যে করে হোক 3 দিনের মধ্যে এই সওদা পাকা করতে হবে। সে তার চেয়ার ঘুরিয়ে হলের দিকে তাকালো। তার চোখ কপালে উঠে গেল। যে হলকে সে কাল রাতে মাকড়সার জাল এবং ধুলোয় ঢাকা দেখেছিল, সেটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। গৌরী রাতভর জেগে থেকে হয়তো কিছু না খেয়ে পুরো মেঝে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছিল। তার 2 বাচ্চা অংশ আর রিয়াও তাদের ছোট ছোট হাতে সিঁড়ির রেলিং মুছছিল। গৌরীর পরিশ্রম এবং সততায় এক অদ্ভুত মর্যাদা ছিল, যা এক মুহূর্তের জন্য সিদ্ধার্থের কঠিন হৃদয়কেও স্পর্শ করে গেল। তখনই গৌরী তার ময়লা আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সেখানে এলো। সাহেব, সে দ্বিধায় বলল, নিচের পরিষ্কার প্রায় হয়ে গেছে, আমি কি ওপরের ঘরের পরিষ্কার শুরু করব? সিদ্ধার্থের মুখ শক্ত হয়ে গেল। ওপরের ঘর শিখার ঘর। তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত সিদ্ধার্থ সেই ঘরের দরজা খোলেনি। সেখানে তার স্মৃতিগুলো বন্দী ছিল, যা থেকে সে পালাচ্ছিল। কিন্তু সে জানত যে ক্রেতা সবার আগে মাস্টার বেডরুমই দেখতে চাইবে। সে একটা ভারী মন নিয়ে চাবি গৌরীর দিকে বাড়িয়ে দিল। হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো, একটাও জিনিস তার জায়গা থেকে নড়ানো চলবে না, ধুলো ছাড়া। গৌরী চাবি নিয়ে ওপরে চলে গেল। যেইমাত্র সে দরজা খুলল, একটা বাঁশি এবং ভারী বাতাসের ঝাপটা বাইরে এলো। ঘরটা এমন লাগছিল যেন সময় এখানে থেমে গেছে। ড্রেসিং টেবিলে শিখার চুড়ি, পারফিউমের বোতল এবং একটা অর্ধপঠিত বই ঠিক তেমনই রাখা ছিল। গৌরী খুব সম্মানের সঙ্গে পরিষ্কার শুরু করল। তাকে অনুভব হচ্ছিল যে এই ঘরটা কোনো খুব বিশেষ মানুষের ছিল। মেঝে পরিষ্কার করতে করতে গৌরীর হাত বিছানার কাছে রাখা একটা পুরনো কাঠের আলমারির নিচে গেল। সেখানে কিছু আটকে ছিল। সে জোরে টেনে বের করল। সেটা ছিল একটা চামড়ার খোলে বাধাই করা ডায়েরি, যার উপর ধুলোর মোটা স্তর জমেছিল। ডায়েরির পাতা হলদে হয়ে গিয়েছিল। গৌরী বুঝে গেল যে এটা কোনো সাধারণ বই নয়। সে দৌড়ে নিচে এলো। সিদ্ধার্থ তখন ফোনে কোনো প্রপার্টি ডিলারের ওপর চিৎকার করছিল। গৌরী ভয়ে ভয়ে টেবিলে সেই ডায়েরি রেখে দিল। সাহেব, পরিষ্কার করতে গিয়ে এটা বিছানার নিচে পাওয়া গেছে। সিদ্ধার্থের নজর যেইমাত্র সেই ডায়েরির ওপর পড়ল, তার ফোন হাত থেকে পড়তে পড়তে বেঁচে গেল। তার হৃদয় জোরে ধরাস ধরাস করতে লাগল। এটা শিখার সেই ব্যক্তিগত ডায়েরি ছিল যা সে সবসময় কাছে রাখত, কিন্তু তার মৃত্যুর পর এটা কোথাও হারিয়ে গিয়েছিল। সিদ্ধার্থের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে ডায়েরি তুলল। বছরের পর বছর সিদ্ধার্থ একই বোঝা বইতে জীবন কাটাচ্ছিল। শিখার মৃত্যুর কিছুদিন আগে তাদের খুব বড় ঝগড়া হয়েছিল। সিদ্ধার্থের মনে হতো যে শিখা তার কাজ এবং ব্যস্ততাকে ঘৃণা করে এবং তাকে ছেড়ে চলে যেতে চায়। সেই ভুল বোঝাবুঝি এবং রাগে ছিল যখন শিখার অ্যাক্সিডেন্ট হয়। সে তাকে সরি পর্যন্ত বলতে পারেনি। তার মনে হতো যে শিখা তাকে ঘৃণা করতে করতেই দুনিয়া থেকে চলে গেছে। সে কাপা হাতে ডায়েরি খুলল এবং শেষ পাতা পড়ল। সিদ্ধার্থ, আমি জানি তুমি দিনরাত পরিশ্রম করছো আমাদের ভবিষ্যতের জন্য। আমি তোমার উপর কখনো রাগ করিনি। শুধু ভয় হতো যে কোথাও এই দৌড়ঝাঁপে তুমি নিজেকে হারিয়ে না ফেলো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি মা হতে চলেছি। এই সারপ্রাইজ আমি তোমার জন্মদিনে দিতে চেয়েছিলাম। আমি এই বাড়ি সাজাচ্ছি যাতে আমরা আমাদের নতুন খুশিগুলোকে স্বাগত জানাতে পারি। তুমি দুনিয়ার সেরা স্বামী এবং শিগগিরই সেরা বাবা হবে। আমি তোমাকে খুব ভালোবাসি। সিদ্ধার্থের পায়ের নিচের মাটি সরে গেল। শব্দগুলো তার চোখের সামনে ঝাপসা হয়ে আসতে লাগল। সে যাকে তার স্ত্রীর ঘৃণা ভেবে বসেছিল, সেটা আসলে তার ভালোবাসা এবং একটা না বলা সুখবর ছিল। সে শুধু তার স্ত্রীকে নয়, বরং তার অজাত সন্তানকেও হারিয়েছে। একটা ভারী নীরবতা ঘরে নেমে এলো, যা শুধু সিদ্ধার্থের হাঁপড় ফেলা ভাঙল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। ডায়েরি বুকে চেপে ধরে সে কেঁদে ফেলল। যে অশ্রু সে 5 বছর ধরে আটকে রেখেছিল, আজ সেই বাঁধ ভেঙে গেল। গৌরী যে দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিল, তার চোখেও জল এসে গেল। সে কিছু বলল না, শুধু চুপচাপ সেখান থেকে সরে গেল, যাতে সাহেবকে তার দুঃখের সঙ্গে একা রাখতে পারে। সেই দিন সেই বাড়ির দেওয়ালগুলো শুধু পরিষ্কারই হলো না, বরং সিদ্ধার্থের বুক থেকে একটা ভারী বোঝাও নেমে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল।
শান্তিকুঞ্জের নীরবতায় আজ এক আলাদা ধরনের শান্তি ছিল। ডায়েরি পড়ার পর সিদ্ধার্থের মনের ভারীপনা কিছুটা কমেছিল। কৃতজ্ঞতার একটা ছোট ভাব হিসেবে সে তার গাড়ি নিয়ে কাছের বস্তিতে গিয়েছিল, যাতে গৌরী এবং তার বাচ্চাদের জন্য কিছু ভালো খাবার আনতে পারে। তাকে মনে হলো যে সেই অসহায় পরিবার অনিচ্ছা হলেও তার ওপর খুব বড় উপকার করেছে। পেছনে সেই বিশাল এবং নির্জন ভিলার নিরাপত্তার দায়িত্ব এখন গৌরীর দুর্বল কাঁধেই ছিল। গৌরী বাচ্চাদের একটা ছোট ঘরে শুইয়ে হলে ঝাড়ু দিচ্ছিল। তখনই তাকে পেছনের কাঁচের দরজায় হালকা খটখট শব্দ শোনা গেল। তার হৃদয় জোরে ধরাস করতে লাগল। সে সাবধানে পর্দার পেছন থেকে উঁকি দিয়ে দেখল দুজন মুখোশ পরা লোক, যাদের হাতে লোহার রড এবং যন্ত্রপাতি ছিল, পা টিপে টিপে ভেতরে ঢুকছিল। গৌরীর মাথায় বাজ পড়ল। এই ভিলা বছরের পর বছর খালি ছিল এবং হঠাৎ আলো দেখে চোরদের ধারণা হয়ে গিয়েছিল যে মালিক ফিরে এসেছে, যার মানে বাড়িতে নগদ বা দামি জিনিস থাকতে পারে। গৌরীর প্রথম চিন্তা তার ঘুমান্ত বাচ্চাদের নিরাপত্তা নিয়ে এলো। সে ভয়ে কাঁপতে লাগল। কিন্তু তখনই তার নজর স্টাডি রুমের খোলা দরজার ওপর গেল। সেখানে দেওয়ালে লাগানো সেই পুরনো তিজোরি ছিল, যাকে চোররা টার্গেট করতে চাইছিল। কিন্তু তার চেয়েও দামি জিনিস সেখানে টেবিলে রাখা ছিল। শিখা ম্যাডাম সাহেবের সেই ডায়েরি, যা পড়ে আজ সন্ধেবেলা সাহেব বাচ্চার মতো কেঁদেছিলেন। গৌরী জানত যে সেই ডায়েরি এখন সিদ্ধার্থের কাছে কোনো খজানার চেয়ে কম নয়। সে এক মুহূর্তও দেরি করল না। পালানোর বদলে সে এক অসাধারণ সাহস দেখালো। গৌরী কাছে পড়ে থাকা একটা ভারী পিতলের ফুলদানি তুলে নিয়ে ইচ্ছে করে একটা দূরের কোণে জোরে আছড়ে ফেলল। ধপাক। কাচ এবং ধাতুর ধাক্কায় তীব্র শব্দ নীরবতায় গমগম করে উঠল। চোররা, যারা স্টাডি রুমের দিকে এগোচ্ছিল, হচকিয়ে গেল। কে আছে? মনে হয় পুলিশ বা গার্ড, এক চোর ফিসফিস করল। কিন্তু অন্যের টর্চের আলো গৌরীর ওপর পড়ে গেল। তাকে একা মহিলা দেখে তার সাহস বেড়ে গেল। আরে, এ তো শুধু একটা চাকরানি, এর মুখ বন্ধ করো এবং চাবি জিজ্ঞাসা করো। সে গর্জন করে উঠল এবং গৌরীর দিকে লাফ দিল। গৌরী পেছনে হটল না। সে দৌড়ে স্টাডি রুমের দরজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। সাবধান, যদি আরেক পায়গোন, সাহেব এক্ষুনি আসছেন। সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করল, যদিও ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। এক চোর তাকে জোরে ধাক্কা দিল। গৌরী দূরে ছিটকে গিয়ে পড়ল এবং তার মাথা দেয়ালে ধাক্কা খেল। রক্তের একটা পাতলা রেখা তার কপাল থেকে গড়িয়ে পড়তে লাগল। কিন্তু হার মানার বদলে সে ঝাঁপিয়ে টেবিল থেকে ডায়েরি তুলে নিল এবং সেটা তার বুকে শক্ত করে চেপে ধরল। চাবি কোথায়? বলো, নইলে। চোর রড তুলেছিল, যে বাইরে টায়ারের চিৎকারের তীব্র শব্দ এলো। হেডলাইটের ঝলকানি জানালা দিয়ে সোজা ভেতরে এলো। সিদ্ধার্থ ফিরে এসেছিল। গাড়ির শব্দ এবং সাইরেনের মতো হর্ন শুনে চোরদের সাহস ভেঙে গেল। মালিক এসে গেছে, ফেসে যাব, পালাও, তারা চিৎকার করে উঠল এবং ঘাবড়ে গিয়ে পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সিদ্ধার্থ দৌড়ে ভেতরে এলো। হলের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। জিনিসপত্র ছড়িয়েছিল এবং গৌরী মেঝেতে আহত অবস্থায় পড়েছিল। সিদ্ধার্থ তার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত থেকে খাবারের প্যাকেট পড়ে গেল। এটা সব কি? গৌরী ব্যথায় কোঁকিয়ে উঠে কাঁপা হাতে সেই ডায়েরি তার দিকে বাড়িয়ে দিল, যার উপর এখন তার রক্তের দাগও ছিল। সাহেব, ওরা চোর, তিজোরি তো বেঁচে গেল, কিন্তু আমার মনে হলো ওরা এটা নিয়ে যাবে, তাই। তার গলা ধরে আসছিল। সিদ্ধার্থ স্তম্ভিত হয়ে গেল। সে রক্তমাখা ডায়েরি এবং গৌরীর আহত মুখ দেখল। সেই মুহূর্তে তাকে বোঝা গেল যে এই মহিলা শুধু একটা মজুর নয়। সে তার জীবনের ঝুঁকি নিয়ে শুধু তার সম্পত্তি রক্ষা করেনি, বরং সেই জীবন বাঁচিয়েছে যা আজই তার কাছে ফিরে এসেছিল। একজন অপরিচিত হয়েও সে সেই বিশ্বস্ততা পালন করেছে যা আজকাল আপনজনদের মধ্যেও মেলে না। সিদ্ধার্থের চোখে গৌরীর জন্য সম্মানের এক গভীর সমুদ্র উথলে উঠল। সে তৎক্ষণাৎ তার পকেট থেকে রুমাল বের করে গৌরীর কপালে রাখল। সাহস রাখো, আমি ডাক্তার ডাকছি। পরের সকালে শান্তিকুঞ্জের বাইরে এক আলাদা নাটক চলছিল। রাতের ঘটনার পর পুলিশ এসে তার কাজ করে চলে গিয়েছিল, কিন্তু আসল তামাশা তখন শুরু হলো যখন ভিলার পুরনো চৌকিদার শঙ্কর সেখানে এসে হাজির হলো। শঙ্কর সেই লোক ছিল যে এই বাড়ির দেখাশোনার দায়িত্ব নিয়েছিল, কিন্তু কাজে ফাঁকি দেওয়ার জন্য সে প্রায়ই অনুপস্থিত থাকত। যখন সে দেখল যে ভিলার দরজা খোলা এবং ভেতরে একটা অজানা মহিলা থাকছে, তখন তার ক্ষোভ বেরিয়ে এলো। তাকে মনে হলো তার চাকরি বিপদে পড়েছে। ভিলার গেটে কিছু প্রতিবেশী এবং প্রপার্টি এজেন্টের লোক, যারা বাড়ি দেখতে আসার কথা ছিল, জমায়েত হয়ে গিয়েছিল। শঙ্কর সুযোগ দেখে ভিড়ের সামনে গৌরীর চরিত্রে কাদা ছিটোতে শুরু করল। গৌরী, যার কপালে পট্টি বাঁধা ছিল এবং হাতে ঝাড়ু ছিল, দরজায় দাঁড়িয়েছিল।
শঙ্করের কটু কথা শুনে সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরে আপনারা জানেন না? শঙ্কর ভীরকে উস্কে দিয়ে বলল, এই মহিলা কোনো বেচারি নয়, এ তো আশ্রয়হীন। কোথা থেকে এসেছে কে জানে। আমি দেখেছি কিভাবে এ সাহেবকে তার কথায় ফাঁসাচ্ছে। এখন দেখুন কিভাবে মালকিন হয়ে বসে আছে। সাহেব তো সরল, এই ধরনের মহিলাদের চাল বোঝেন না। এ নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছে। ভিড়ে ফিসফিস শুরু হয়ে গেল। লোকে গৌরীকে সন্দেহ এবং ঘৃণার চোখে দেখতে লাগলো। গৌরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে যে বাড়ি তার জীবন দিয়ে বাঁচিয়েছে, আজ সেই বাড়ির সামনে তাকে অপমান করা হচ্ছিল। সে চুপচাপ ভেতরে যাচ্ছিল যে হঠাৎ পেছন থেকে একটা সিংহের মতো গর্জন শোনা গেল। চুপ! সিদ্ধার্থ রায়চাঁদ মূল দরজায় দাঁড়িয়েছিল। তার মুখ রাগে তেতে উঠেছিল এবং চোখে আগুন জ্বলছিল। সে দ্রুত পায়ে গেট পর্যন্ত এলো। তার চলায় এমন রূপ ছিল যে ভিড় নিজে থেকে পেছনে সরে গেল। শঙ্কর, যে এতক্ষণ বড় বড় কথা বলছিল, সিদ্ধার্থকে দেখে ভয়ে কুঁকড়ে গেল। সিদ্ধার্থ তার কাছে গিয়ে আঙুল তুলে কঠোর গলায় বলল, জিভ সামলে কথা বলো শঙ্কর। তোমার সাহস কি করে হলো এর সম্পর্কে একটা নোংরা শব্দ বলার? তুমি, যাকে আমি এই বাড়ির নিরাপত্তার জন্য রেখেছিলাম, তুমি বছরের পর বছর হারামের বেতন খেয়েছ এবং বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত হতে দিয়েছ। আর এই মহিলা, যাকে তুমি খারাপ বলছো, এই কাল রাতে তার জীবনের পরোয়া না করে আমার বাড়ি এবং আমার সবচেয়ে দামি স্মৃতিগুলো বাঁচিয়েছে। সিদ্ধার্থ ভিড়ের দিকে তাকিয়ে তার গলা আরও উঁচু করল, যাতে সবাই শুনতে পায়। কান খুলে শোনো সবাই, এই মহিলা কোনো অনুপ্রবেশকারী বা সাধারণ চাকরানি নয়। আজ থেকে গৌরী এই শান্তিকুঞ্জের দায়িত্ব সামলাবে। এর মর্যাদাই বাড়িতে যে কোনো কর্মচারীর চেয়ে উঁচু। যদি কেউ এর সম্মানে আঙুলও তোলে, তাহলে সেই আঙুল ভাঙতে আমার এক মুহূর্ত লাগবে না। সম্মান ব্যাংক ব্যালেন্সে নয়, সংস্কার এবং নিয়তে উপার্জন করা হয়। আর এই ব্যাপারে গৌরী তোমাদের থেকে সবচেয়ে ধনী। তারপর সে শঙ্করের দিকে ঘুরল এবং, তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও। আজকের পর যদি তোমাকে এই এলাকাতেও দেখি, তাহলে সোজা জেলে পাঠাবো। শঙ্কর লজ্জায় সেখান থেকে পালিয়ে গেল। ভিড়ও শান্ত হয়ে গেল। লোকের চোখ নিচু হয়ে গেল। সিদ্ধার্থ গৌরীর দিকে তাকালো, যার চোখে এখন অপমানের নয়, বরং কৃতজ্ঞতা এবং আত্মসম্মানের অশ্রু ছিল। প্রথমবার কেউ তাকে বেচারি বা বিধবা থেকে সরিয়ে একজন মানুষের মর্যাদা দিয়েছে। সিদ্ধার্থ তাকে মাথা তুলে হাঁটার ইশারা করল এবং তাকে সম্মানের সঙ্গে আবার বাড়ির ভেতরে নিয়ে গেল। অবশেষে সেই ঘড়ি এসে গেল যার জন্য সিদ্ধার্থ গত কয়েকদিন ধরে অপেক্ষা করছিল, বা হয়তো এখন তাকে ভয় লাগছিল। 3 দিন পূর্ণ হয়ে গিয়েছিল। দুপুর হতে না হতে একটা চকচকে গাড়ি ভিলার পোটিকোতে এসে থামল। প্রপার্টি ডিলারের সঙ্গে এক ধনী ক্রেতা মিস্টার খান্না গাড়ি থেকে নামলেন। সিদ্ধার্থ তার কোটের বোতাম লাগালো এবং মুখে একটা পেশাদার হাসি পড়ে নিল, যদিও তার হৃদয় ভারী হয়ে উঠছিল। যখন মিস্টার খান্না বাড়িতে পা রাখলেন, তখন তারা অবাক হয়ে গেলেন। 3 দিন আগে যে জায়গায় একটা ধ্বংসাবশেষের মতো লাগছিল, আজ সেটা কোনো প্রাসাদের চেয়ে কম লাগছিল না। মেঝে আয়নার মতো চকচক করছিল, পিতলের সাজসজ্জা ঝকঝক করছিল এবং বাতাসে তাজা ফুলের সুবাস ছিল। এসব গৌরীর দিনরাতের পরিশ্রমের ফল। অসাধারণ সিদ্ধার্থ, মিস্টার খান্না চারদিকে তাকাতে তাকাতে বললেন, আমি শুনেছিলাম এই প্রপার্টি খারাপ অবস্থায় আছে, কিন্তু এতে তো এক আলাদা প্রাণ আছে। আমার এই সওদা মঞ্জুর, তুমি যে দাম চাইবে আমি দিতে প্রস্তুত। তারা হলে রাখা সোফায় বসে পড়ল। টেবিলে কাগজপত্র ছড়িয়ে দেওয়া হলো। সিদ্ধার্থের হাতে কলম ছিল এবং সামনে একটা মোটা অঙ্কের চেক। শুধু একটা সই এবং তার কোম্পানির সব ঋণ শেষ হয়ে যেত। তার হারানো প্রতিষ্ঠা ফিরে আসত। যুক্তির দিক থেকে এটাই সে চেয়েছিল। কিন্তু যেইমাত্র সে কলম কাগজে রাখল, তার নজর বড় ফ্রেঞ্চ জানালা দিয়ে বাইরে বাগানের দিকে গেল। সেখানে রোদে ঝলমলে ঘাসের ওপর গৌরীর বাচ্চারা অংশ এবং রিয়া প্রজাপতির পেছনে দৌড়াচ্ছিল। তাদের হাসির শব্দ কাছের ওপার দিয়েও সিদ্ধার্থের কানে পৌঁছাচ্ছিল। কিছুটা দূরে গৌরী গাছের কেয়ারিতে জল দিচ্ছিল। তার মুখে একটা শান্তি ছিল, একটা এমন আপন ভাব যা সিদ্ধার্থ শিখার চলে যাওয়ার পর এই বাড়িতে কখনো অনুভব করেনি। হঠাৎ তাকে ডায়েরির সেই লাইনগুলো মনে পড়ে গেল, আমি এই বাড়ি সাজাচ্ছি যাতে আমরা আমাদের নতুন খুশিগুলোকে স্বাগত জানাতে পারি। সিদ্ধার্থ অনুভব করল যে এই ভিলা এখন শুধু ইট পাথরের কাঠামো নয়। গৌরী এবং তার বাচ্চারা তাদের নিষ্পাপতা এবং সেবাভাবে এই নিষ্প্রাণ ভবনকে আবার একটা বাড়ি বানিয়ে দিয়েছে। যদি সে আজ এটা বিক্রি করে দেয়, তাহলে সে শুধু একটা প্রপার্টি বিক্রি করবে না, বরং শিখার স্বপ্ন এবং এই নতুন জাগ্রত আশারও সওদা করে দেবে। টাকা তো সে তার পরিশ্রমে আবার উপার্জন করে নেবে, কিন্তু এই শান্তি, এই শান্তিকুঞ্জের ফিরে আসার রনক হয়তো কোটি খরচ করেও আবার পাবে না। একটা নীরবতা ছেয়েছিল। মিস্টার খান্না তাকে সই করতে দেখার অপেক্ষায় ছিলেন। মিস্টার রায়চাঁদ, সব ঠিক আছে? সিদ্ধার্থ একটা গভীর নিঃশ্বাস নিল, কলমের ঢাকনা বন্ধ করল এবং চেকটা আবার মিস্টার খান্নার দিকে ঠেলে দিল। মাফ করবেন মিস্টার খান্না। সিদ্ধার্থের গলায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল। এই বাড়ি বিক্রির জন্য নয়। মিস্টার খান্না এবং ডিলার দুজনেই হতবাক হয়ে গেলেন। কি? কিন্তু সিদ্ধার্থ, তুমি তোমার কোম্পানি, তোমার ঋণ, তুমি কি সুস্থ মনে আছো?
সিদ্ধার্থ হাসল, এমন এক হাসি যা তার চোখ পর্যন্ত পৌঁছাচ্ছিল। হ্যাঁ, আমার আজ বোঝা গেছে যে কিছু জিনিসের দাম দেওয়া যায় না। আমার কোম্পানি, আমার পরিশ্রম, আমি ওটা আবার গড়ে তুলব, কিন্তু এই বাড়ি আমার আত্মা, এবং আত্মার সওদা করা হয় না। ক্রেতা চলে যাওয়ার পর সিদ্ধার্থ বাগানে গেল। গৌরী তাকে খালি হাতে ফিরতে দেখে ঘাবড়ে গেল। তাকে মনে হলো সওদা ভেস্তে গেছে এবং এখন হয়তো সাহেব রাগ করবেন। সে ভয়ে ভয়ে তার কাছে এলো। সাহেব কি তারা বাড়ি কিনল না? পরিষ্কারে কি কোনো ত্রুটি থেকে গিয়েছিল? সিদ্ধার্থ তার মাথায় হাত রাখল। না গৌরী, ত্রুটি বাড়িতে নয়, আমার চিন্তায় ছিল। এই বাড়ি এখন বিক্রি হবে না। গৌরীর চোখে প্রশ্ন ছিল, কিন্তু তার আগেই যে সে কিছু জিজ্ঞাসা করে, সিদ্ধার্থ তার কথা শেষ করল। এবং তুমিও কোথাও যাবে না। গৌরী এখনও ধাক্কায় ছিল। তার বোঝা যাচ্ছিল না যে সাহেব মজা করছেন নাকি সত্যি বলছেন। সাহেব, কিন্তু আমি এখানে কি অধিকারে থাকব? সিদ্ধার্থ হাঁটু গেড়ে বসে অংশ এবং রিয়ার মাথায় ভালোবাসায় হাত বুলিয়ে দিল এবং তারপর গৌরীর চোখে তাকিয়ে বলল, সেই অধিকারে যা তুমি তোমার সততা এবং মমতা দিয়ে উপার্জন করেছ। গৌরী, তুমি আমাকে সেই জিনিস ফিরিয়ে দিয়েছ যা দুনিয়ার সব সম্পদ একসঙ্গে করেও আমাকে দিতে পারত না, আমার শান্তি এবং আমার পরিবার। সে তার পকেট থেকে একটা চাবি বের করল, যা শান্তিকুঞ্জের মাস্টার কি ছিল। আজ থেকে তুমি এই ভিলার শুধু দেখাশোনা করবে না, বরং এর ম্যানেজার হবে। তোমার বেতন এত হবে যে তুমি সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং এই দুটো বাচ্চার ভর্তি শহরের শ্রেষ্ঠ স্কুলে হবে। তাদের পড়াশোনার পুরো খরচ আমি বহন করব। গৌরীর হাত কাঁপছিল। যে মানুষকে সে কাল পর্যন্ত একটা পাথর হৃদয়ের ধনী ভেবেছিল, আজ সে তার কাছে কোনো দেবদূতের চেয়ে কম ছিল না। সে তার পায়ে পড়তে যাচ্ছিল যে সিদ্ধার্থ তাকে ধরে ফেলল। না গৌরী, এখন তুমি আর ঝুঁকবে না, মাথা তুলে দাঁড়াও। সিদ্ধার্থ কথা এগিয়ে নিল। আর একটা কথা, আমি দেখেছি গত 3 দিনে তুমি বাগানের সেই মরা গাছগুলোকেও জীবিত করে দিয়েছ। তোমার হাতে জাদু আছে। তাই আমি ভেবেছি যে ভিলার গেটের কাছে যে খালি জায়গা আছে, সেখানে আমরা তোমার জন্য একটা ফুলের দোকান খুলব। তুমি নিজের কাজ শুরু করবে। তোমার মঞ্জুর? গৌরীর কাছে শব্দ ছিল না, শুধু গড়িয়ে পড়া অশ্রু তার সম্মতি জানাচ্ছিল। সেই দিন শান্তিকুঞ্জে সত্যি অর্থে শান্তি এবং খুশির গৃহপ্রবেশ হলো। 6 মাস পর শান্তিকুঞ্জ আর নির্জন ছিল না। ভিলার মূল দরজায় একটা সুন্দর বোর্ড লাগানো ছিল, গৌরীজ ব্লুমস। ভেতরে রঙিন ফুলের সুবাস ছিল এবং ক্রেতাদের ভিড় লেগে থাকত। অংশ এবং রিয়া স্কুলের ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাসতে খেলতে বাস থেকে নেমে বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল। সিদ্ধার্থ, যে এখন তার কোম্পানির সংকট থেকে উঠে এসেছে, প্রায়ই সন্ধেবেলা সেখানে আসত। সে বারান্দায় বসে চা খেত আর বাচ্চারা তাকে তাদের স্কুলের গল্প শোনাত। বাড়ির ভেতরে শিখার ছবিতে তাজা মালা ছিল এবং তার পাশে সেই ডায়েরি রাখা ছিল। সিদ্ধার্থের এখন একাকিত্বের ভয় ছিল না। তাকে বোঝা গিয়েছিল যে জীবন হিসাব কিতাবে নয়, বরং হৃদয়ের সম্পর্ক এবং ভালোবাসায় চলে। সেই রাতে যখন গৌরী জ্বলন্ত মোমবাতি ডায়েরির কাছে রাখল, তখন বাতাসের ঝাপটায় শিখা কাঁপল না, বরং আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন শিখার আত্মাও হাসছে এটা দেখে যে তার বাড়ি এবং তার স্বামী এখন নিরাপদ হাতে আছে। একটা ঝোড়ো রাত 3টে আত্মাকে মিলিয়েছিল, একজন যে তার সব কিছু হারিয়েছিল এবং একজন যে কখনো কিছু পায়নি, এবং একসঙ্গে তারা একটা পূর্ণ জগৎ বানিয়ে ফেলেছিল। সত্যিই বলে, যখন আপনি অন্যের জীবনে দীপ জ্বালান, তখন আলো আপনার পথেও নিজে থেকে চলে আসে।